রাজ্য বিধানসভায় মাননীয় রাজ্যপালের ভাষণ ছিল। তারপর আমরা শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র নেতৃত্বে, রবীন বক্সী, আমি, অশোক দেব, আরো সকলেই যাওয়া যেত, কিন্তু সকালে অতজন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। কয়েকটি নির্দিষ্ট বিষয় আলোচনা হয় এবং তাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট নেতা হিসাবে। এবং খুব ইন্টারেস্টিংলি আজ অধিবেশন পক্ষে দুটি আসন মূলত নির্দিষ্ট যুগে যুগে, একটি মুখ্যমন্ত্রী কোন আসনটিতে বসেন এবং অন্যটি বিরোধী দলনেতা কোন আসনটিতে বসেন। কিন্তু আমরা আজ লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রীর আসনে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু চিরাচরিত ভাবে বাঁদিকের প্রথম আসনটি, স্পিকারের একদম সামনে প্রথম আসনটি, যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। এবং স্পিকারের শ্যাডো বা ডামি চাটবৃত যেখানে বসছিল সেটা একটু পরে দূরে। তো এখন এরপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তাতে বিস্তারিত এখানে সেভাবে বলাটা উচিত না, ঠিকও না। আমি শুধু এটুকু বলছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন। দুই, আমরা ওই ঘরে বসবো না, কারণ আমরা মুখ্যমন্ত্রীর ঘরে গেছি, কিন্তু আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূল কংগ্রেসে যারা মনে করি মমতাদির দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে, তৃণমূল শহীদদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আবেগে, তৃণমূলের প্রতীকে আমরা যারা জিতে এসেছি, যারা বেইমানি করিনি, আমরা তারা দেখা করতে গেছি। এবং এই দেখা করতে যাওয়ার জন্য আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 মিনিট অপেক্ষা করতে হয়নি, গ্যারেজের সামনেও দাঁড়াতে হয়নি, এই ধরনের কিছু কাজ করতে হয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে চেয়ার পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সরকারের পক্ষে থেকে আমরা বিরোধী পক্ষ হয়েছি, এবং বিরোধীর মধ্যেও যারা এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়ককে ভুল বুঝিয়ে যারা গেছে, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছি। তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, সে বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা বলবো কিভাবে। চাটবৃতর কাছ থেকে সময় চাইব না। অনৈতিক ভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন। তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা, কোন ঘর সেটা একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছেন। দুই হচ্ছে সময়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি তো প্রথম থেকেই বলেছি বিরোধীরা সময় পাবে এবং অর্ধেক সময় পাবে। তখন তিনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন, উনি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন যে আমরা ওই বিরোধী নেতার কাছ থেকে সময় চাইতে যাব না। উনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন যে মুখ্য সচিবদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে আমরা আলাদা সময় পাবো, বিরোধীদের জন্য যে সময় তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাবো। যেমন কংগ্রেস, নওশাদের পার্টি, সিপিএম, হুমায়ুন, তারা যেমন বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবেন, আমরাও আলাদাভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবো। এবং উনি কথা বলতে বলতে কমিউনিট করে সেগুলো বলে দিচ্ছিলেন। ফলে এই দিক থেকে আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক
বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে, প্রথম দিক থেকেই তো আমরা এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, যে তারা সবে এসছে প্রথম দিন থেকেই তো বলবো। আবার যেটা মানুষের পার্টি, যেমন আমরা হকার ইস্যুতে আমরা আলোচনা করলাম, আমরা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, ফলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো দু একটি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়, স্পিকারের দয়া চেয়ার পেয়েছে তো ও সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার চাল। তো আমরা বললাম যে হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো। এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবার ওনার সরকার কি করবে সেটা তাদের ব্যাপার, আর আমাদের বক্তব্য হচ্ছে বুলডোজার কোন দরকারে কখন চলবে সে তাদের ব্যাপার। যে এই যদি কাউকে এনক্রোচমেন্ট তোলার জন্য হয়, সৌরদেব বাবু, মদন বাবু ওনারা বলেছেন যে একটু সময় দেওয়া হোক, আর আমরা বলেছি তাহলে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, যদি আমাদেরও এমএলএ থাকে, তাদের সঙ্গে একটু কথা বলা হোক, তাদেরকেও, কারণ কি মানুষ বিপদে পড়লে সরাসরি আমাদের কাছে চলে আসছেন যে এরকম ভাবে ভেঙে দিয়েছে, থাকবো কোথায়, খাবো কি, এরকম একটা মানে দোকানটা নিয়ে এবার কি করবো, এত ক্ষতি হয়ে গেল, ফলে তাদেরকে একটু সময় দেওয়া। ফলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রেলের সঙ্গে রাজ্য সরকার কমিউনিকেট করছে যাতে আচমকা এই ধরনের কোনো না হয়, আর হলেও তার পর্যাপ্ত সময় দিয়ে বিকল্প ব্যবস্থা করার জন্য, এবং রাজ্য সরকার এই দুর্দাম বুলডোজারটি চালাবে না, এ বিষয়ে আলোচনা হয়েছে। এর পরের অংশটা হচ্ছে বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধে এবং কর্মীদের উপর হামলা হচ্ছে, এবং বহু নেতা মন্ত্রী প্রাক্তন যারা, তাদের সব কেস দিয়ে দেওয়া হচ্ছে। এবার যেগুলো হয়তো এমন কিছু ঘটনা, আমরা সেগুলো ডিফেন্ড করতে যাব না, কিন্তু যেগুলি রাজনৈতিকভাবে একেবারে মানে হয়রানি করার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সরকারের শীর্ষ মহলে দৃষ্টি আকর্ষণ করব, সেই মেকানিজমটা নিয়ে কথা হয়েছে। সে ব্যাপারে আমি এখানে কোনো বক্তব্য রাখবো না। ফলে আমরা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকবো, এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে, আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করবো না, আমরা মাথা উঁচু করে তৃণমূল করি, তৃণমূল, মমতা ব্যানার্জি, আমরা বাকি এমএলএদেরও বলবো। আমরা জানি অনেকে চাপে গেছে, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছে বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছে, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জানি, এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রূপবানুরের সঙ্গে করেছেন, বিধানসভা প্র্যাকটিক্যালি অধিবেশন শুরু হলো। এর আগে স্পিকার নির্বাচন হয়ে গেছে, আজ অধিবেশন শুরু হলো। সেই অধিবেশনের শুরুতে আজকে আমরা যেভাবে সরকার যেভাবে চালিয়েছে, যে পরিস্থিতি চলছে তাতে আমাদের বসার জায়গা কোনটা, আমাদের ঘর আছে কিনা, মাইকটা অন করে দিন, বলবার কোনো স্কোপ পাবো কিনা, মাইকটা অন করে দাও, মাইক এই যে মেন মাইক গুলো, মাইকটা অন নেই। সঞ্জুদা অডিও চেক করুন। হ্যাঁ, এক মিনিট এই মাইকটা ঠিক করে। আমরা তো এখানে নির্বাচিত প্রতিনিধি হয়ে এসেছি। আজকে আমি ছিলাম, কুমার ছিল, মদন ছিল,
অশোকদেব ছিল রোহিত বংশী ছিল। আমরা গিয়েছিলাম আগে খবর দিতে। তার কাছে অনুরোধ করেছি যে আমরা যথেষ্ট আমাদের ঢুকেছি, ভিতরে যথেষ্ট সম্মান দিয়েছেন, উনি রিপোর্টে দাঁড়িয়েছেন। আমি আমরা যে কিছু কিছু ব্যাপারে কথা বলেছি, সেই ব্যাপারটা লিখে আমি জিজ্ঞেস করবো একে আমাদের কুণালকে বলার জন্য বিশেষ ছিল ব্যাপারটা। কিন্তু আমরা এখানে বসার জায়গা, ফল, আমাদের বলার সময়, এগুলো আমরা বিশেষভাবে চেয়েছি ওদের কাছে এবং সেগুলো এগ্রি করবে নিশ্চিতভাবে। আর কিছু নিরাপত্তার ব্যাপারে কথাবার্তা বলেছে, সেটা কুণাল। কালকে যে আমি বলছি, আমি হ্যাঁ বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। যে বিরোধী দলনেতার কি ভূমিকা দেখলেন? বিরোধী দলনেতার কি ভূমিকা দেখলেন? বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা যে আক্রান্ত হচ্ছে, নেতারা আক্রান্ত হচ্ছে, একটা থানায় যাননি, কোনো কারোর কাছে যাননি, সকাল উচ্ছেদ হচ্ছে, মিনিমাম প্রতিবাদ করেননি। কিন্তু আমরা বিরোধী দলনেতা মানি না। আমি শুধু বলবো যে আজকে এই যে রাজ্যপালের ভাষণ, রাজ্যপালের ভাষণে এখানে লেখা আছে যে রাজ্যপালের ভাষণের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম এই 6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার নিগ্রহের এইসব কোন শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আমাদের ঋতকে অ্যারেস্ট করা উচিত। ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। অবিলম্বে বলা উচিত যে স্পিকারকে একটা এক্সপার্ট, একটা পার্টির এক্সপার্ট, একটা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, তার ধরে জেলে পাঠানো উচিত। এফআইআর ভুলে গেলেন রায়গঞ্জের এই বালুরঘাটের কেস ভুলে গেলেন। কেউ মারা যেতে পারে, কিন্তু সেটা বন্ধ করা যায় না। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ মানে এতখানি প্রায়োরিটি দেয়া, যদি এটা রাজ্যপালের বক্তব্যের এই 2 নম্বর অনুচ্ছেদ, এই 6 নম্বর যদি ঠিক হয়, সেই জায়গায় তিনি পরিষ্কার বলছেন যে মহিলা এবং শিশুদের উপর যে কোনো রকম কোন অবস্থায় তারা, তাহলে যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, টিপটি বের করে নানা রকম ভিডিও আপনারা তো দেখেছেন সব। একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। তো এই যার বিরুদ্ধে এফআইআর, এই চিঠি, এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে খাল ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে 0 টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকবে। তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে 0 টলারেন্স। নারী নির্যাতনের 0 টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেন, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিক ভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস হাওয়াই চপ্পল চটি পরে 105 চটি চাটা। ওই ক্যাম্প তো 42 টাকা। তো 42 টাকা ক্যাম্পে যারা আছে, এই রাজ্যপালের ভাষণ
পুরোটা মানবো যে এটা ঠিক আছে, মেরিট আছে, কিন্তু তার একটাই নমুনা হবে ঘাট ধাক্কা দিয়ে দিতে দাঁড়ানো। ওনার কি অ্যারেস্টেড দাবি তুলছেন উত্তরদা? ভিতর কি অ্যারেস্টেড দাবি তুলছেন এফআইআর অ্যাকিউজ? আমি এতক্ষণ বাংলাতেই তো বললাম, বিষয়টা বলতে পারবো না, আইনের বিষয়, আইন মামলা চলবে, আইনের পথে চলবে। এবং সেখানে আমাদের নেতৃত্ব আইনজীবী, সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিশেষজ্ঞরা আছেন, ও ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না। বলছি আজকে অরূপ বিশ্বাস আপনাদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে একটা চিঠি দিয়ে সেখানে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলেছে। অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গে কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছে তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। 5 তারিখে ওয়ার্কিং কমিটি বৈঠক করে এখানে দলের সঙ্গে, দলের ওয়ার্কিং কমিটি মিটিং যদি হয়ে থাকে তার ডিটেলস নিশ্চয়ই আমি এখানে আলোচনা করতে পারবো। তখন তো সুভাষিস চক্রবর্তীকে ট্রেজারার হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। সুভাষিস চক্রবর্তীকে ট্রেজারার হিসেবে ঘোষণা করা হয়েছিল, জানানো হয়েছিল আমাদের। সেটা আমি যা যা হয়েছে তার, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর বিষয় নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করবো না। কিন্তু বলুন না, নীতিগতভাবে আপনারা ব্যাংকটা ফ্রিজ করার কথা বলছেন কেন? মানে যেহেতু দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, তো যিনি, যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আর রাজ্যপালের যে ভাষণ, তার উপরে একটা কথা বলি, যে নতুন সরকার এসেছে সবে, তাকে আমরা একটু সময় দেওয়ার পক্ষে, কিন্তু রাজ্যপালের ভাষণে কিছু কিছু জায়গায় কিছু প্রকল্পের কথা আছে, সরকার কি করতে চান কথা, এর উপর আমরা কোনো মন্তব্য করবো না। কারণ একটা সরকার সবে এসেছেন, তারা কিছু ইতিবাচক ঘোষণা রাখবে, সেগুলো সময়ের সঙ্গে প্রমাণিত হবে। আমরা আজকে সমালোচনা করে কি করবো? কিন্তু এমন তো একটি প্যারা রয়েছে, সেটা রাজ্যপালের ভাষণ একটু রাজনৈতিক, বিজেপি নেতার ভাষণ অনেকটা, এমন কিছু কিছু ভাষণ, মানে বিজেপির ইস্তাহারের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু ভাষণ আছে, এটা রাজ্যপালের ভাষণে হয়তো নয়। আবার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কাজগুলো অলরেডি করেছে বা করছে, এগুলো আছে, বহু আছে বিষয়গুলো। আবার যদি বলেন ডিএ সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের সংক্রান্ত কোনো নির্দিষ্ট আলোকপাত আমি জানি না বাজেটে থাকবে কিনা, কিন্তু অন্তত আজকে নেই। কিন্তু আমি আবার বলছি, এই গোটা বইটা আমরা প্রথমেই সমালোচনা করতে চাই না, কারণ রাজ্য সরকারকে সময় দেওয়া এসছেন তারা, কিন্তু এই বইটা তো ভ্যালুলেস। বড় বড় কথা শাসক দলের লোকেরা টেবিল চাপড়ালেন, বিজেপির নেতারা টেবিল চাপড়ালেন যে নারী নির্যাতনের জিরো টলারেন্স। মুখে টেবিল চাপড়ালে হবে? মুখে ভাষণ দিলে হবে? আগে রিতোকে অ্যারেস্ট করুন, রিতোকে ঘাট ধাক্কা দিচ্ছে, বার করে দিন ওই চেয়ার থেকে। আপনার স্পিকারকে তেল মেরে, বিজেপিকে পুজো দিয়ে, ওখানে গিয়ে দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থেকে ব্যাকডোর পলিটিক্সে পেয়েছে, যার বিরুদ্ধে নারী নির্যাতনের নির্দিষ্ট এফআইআর, এবং আপনারা ভিডিওগুলো দেখবেন, সংশ্লিষ্ট মহিলা কিন্তু ভুরি ভুরি বয়ান দিয়েছে, কোনো মিথ্যা নয়, ভুরি ভুরি বয়ান দিয়েছে। তাহলে তেমন লোককে আপনারা ব্যাকডোর দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান নেতা, সিনিয়র মোস্ট, 10 টাইমস এমএলএ, 36 বছরের বিধায়ক, তাকে কেটে আপনারা বসিয়েছেন। সেটা সম্পূর্ণভাবে নারী নির্যাতনকারীকে মদত। ফলে ঋত যতক্ষণ আপনাদের মদত পাচ্ছে, ততক্ষণ আপনাদের এটা মিথ্যা প্রতিশ্রুতি হিসাবে গৃহীত হবে। তবু আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান দিয়েছেন, এবং ওনার বসার জায়গাটা বিরোধী দলনেতার আসনেই বসানো আছে, এবং আলোচনার সময় তো যথেষ্ট সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায়